ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা করব ক্লাস 10 ফিজিক্সের আলো, প্রতিফলন ও প্রতিসরণ চ্যাপ্টার থেকে কিছু সমস্যার সমাধান। দেখো, আজকে আমরা যে সমস্যাগুলি বেছে নিয়েছি সেগুলি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, গোলীয় দর্পণের সূত্র, এবং এই গোলীয় দর্পণের সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। দেখো, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখোনি এখনও, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটিও প্রেস করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সহজ হয়ে যাবে। দেখো, আমরা আজকে যেগুলি করব সেগুলি তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এখানে যে গোলীয় দর্পণ, আমরা যে সাধারণত সমতল দর্পণ জানি, সেই সমতল দর্পণ তো তোমরা ভালো করেই জানো যে এটা তার প্রতিবিম্ব কী করে, বস্তুর যতটুকু দৈর্ঘ্য থাকে তার দৈর্ঘ্যের সমান থাকবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। দূরত্ব দর্পণ থেকে যা থাকে, প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে ততটুকুই থাকে, সমশিষ্ট হয় সবগুলি। কিন্তু অবতল বা উত্তল মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে এই জিনিসটা একটু ব্যতিক্রম হয়। কেন হচ্ছে সেটা তোমরা এর আগের ভিডিওতেও দেখেছিলে। তো আজকে আমরা দেখব এই গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটা টার্মস বুঝবো, তারপরে গাণিতিক সমস্যার সমাধান করবো। ঠিক আছে? দেখো, প্রথমত গোলীয় দর্পণ যেটা আমরা বলছি সেটাকে আমরা দুটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলছি আমরা? অবতল দর্পণ হচ্ছে সেই দর্পণ যেই দর্পণটা যে মানে বাঁকানো অংশের মধ্যে, ভিতরের যে বাঁকানো অংশটা তার মধ্যে যদি প্রতিফলকটা থাকে তখন তাকে বলবো আমরা অবতল দর্পণ। যেমন দেখতে পাচ্ছ, এই যে এই অংশটার মধ্যে এই সাইডে থাকবে তার প্রতিফলকটা, তার বিপরীত দিকে যেটা আছে এখানে সেটা তার পারদের প্রলেপ বা যে কোনো কিছু মিশ্রণ দিয়ে সেটাকে প্রলেপ দিয়ে রাখা হয় যাতে আলোটা ওইদিকে যেতে না পারে। ঠিক আছে? আর নিখুঁত একটা প্রতিবিম্ব এইদিকে বা যাই হোক সেই প্রতিফলক তলটা এখানে থাকবে, মানে ভিতরের সাইডে। ঠিক আছে? এটা হচ্ছে অবতল দর্পণ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনাটা ঘটছে। দেখো, উত্তল দর্পণের এবার বাইরের দিকটা হবে, বাইরের যে বাঁকানো অংশ সেখানে হবে কি প্রতিফলক তল, আর ভিতরের অংশে থাকবে পারদের প্রলেপ জাতীয় যে মিশ্রণটার প্রলেপ সেখানে থাকবে। তো এখানে আমরা এই যে প্রথম বক্রতা ব্যাসার্ধ জিনিসটা কি? বক্রতা ব্যাসার্ধ তো বৃত্তের ক্ষেত্রে জানো তোমরা, বা গোলকের ক্ষেত্রে। তো সেম জিনিসই এখানেও, যে এই যে গোলীয় দর্পণ, সেটা অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক, সেটা কোনো না কোনো গোলকের অংশ ছিল। আমরা যদি মনে করি যে এটা একটা গোলকের থেকে কেটে নেওয়া হয়েছে, এটা কেটেই নেওয়া হয় এরকমভাবে, গোলক থেকে যদি কেটে নেওয়া হয় এরকম একটা গোলকের একটা অংশ, এই অংশটা হচ্ছে তার দর্পণটা, মানে আমাদের অবতল দর্পণটা। ঠিক আছে? এই অংশটা, এখন এই অংশটা যে বক্রতা ব্যাসার্ধ কী হবে, এই গোলকটা যে গোলক থেকে সেটা কাটা হয়েছে সেই গোলকের যে ব্যাসার্ধ সেটা হবে এই গোলীয় দর্পণের, মানে যেখানে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তো আবার বলছি, শুনো, যে একটি গোলীয় দর্পণ, এটা উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণই হোক, একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ তাকেই আমরা বলবো ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ বলতে গেলে আরও একটা জিনিস আসছে, যে বক্রতা কেন্দ্রটা কি? বক্রতা কেন্দ্র সেম জিনিস, যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে আমি যদি কল্পনা করি যে এটা একটা গোলক, সেই গোলকের কেন্দ্রটা, সেন্টারটা থাকবে এখানে, তাহলে এইটাই হবে তার বক্রতা কেন্দ্র, আমরা সি দিতে পারি। ঠিক আছে? তারপরে এখন সি থেকে পি পর্যন্ত, আসলে পি জিনিসটা কি, এখানে আমি সবগুলো জিনিস লিখিনি, তো আস্তে আস্তে আমরা এখানে সবগুলো জিনিস জেনে যাব। পি যে জায়গাটা, এটা হচ্ছে গোলীয় দর্পণের, এখানেও আছে পি, দেখো, গোলীয় দর্পণের মধ্যবিন্দু, এটাকে আমরা মেরু বলবো। ঠিক আছে? তাহলে গোলীয় দর্পণের মেরুটা হচ্ছে কি, গোলীয় দর্পণের মধ্যবিন্দুতে থাকে। এখন এই বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে রেখাটা টানা হবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যেখানে গিয়ে মেরুতে, যেখানে গিয়ে মানে যে বিন্দুতে গিয়ে মিলবে সেটা হবে তার মেরু, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধটা কি হবে, সি থেকে মানে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা হবে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধের সঙ্গে আমরা বলছি যে কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলতে পারি, এইভাবে বলতে পারি। আবার যদি আমি বলি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের বক্রতা ব্যাসার্ধকে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলতে পারি, সেটাও হতে পারে। ঠিক আছে? কনসেপ্টটা আগে তৈরি করে নাও। তো এখন দেখো, এখানে আরও কথা আসবে যে প্রধানক্ষ কোনটি। এখানে প্রধানক্ষ নামের একটা টার্ম পাবে তোমরা। প্রধানক্ষ হচ্ছে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে রেখা
থাকে, যে রেখাটি টানা হয় তাকে বলবো আমরা প্রধান অক্ষ। যেমন এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ, এখানে এই রেখাটি হচ্ছে প্রধান অক্ষ। এখানে বক্রতা কেন্দ্র হবে কোন দিকে? এটাগুলিও এইগুলোকে অংশ, তাহলে এখানে বক্রতা কেন্দ্র প্রায় এরকম সব জায়গাতে হবে সি। ঠিক আছে, তাহলে মেরু পর্যন্ত যে এই যে সিপি যে দূরত্বটা, এটা হবে তার বক্রতা ব্যাসার্ধ। এবার দেখো ফোকাস কাকে বলবো? ফোকাস দূরত্ব, ফোকাস এবং ফোকাস দূরত্ব। এবার বক্রতা ব্যাসার্ধ যা থাকবে তার অর্ধেক দূরত্বের মধ্যে তার ফোকাসটা থাকে সাধারণত গুলির দর্পণে। এখানে আমরা অ্যাপ দিয়ে দিলাম ফোকাসটাকে, এখানেও সেমভাবে আমরা অ্যাপ দিয়ে ফোকাস করি। ঠিক আছে, এখানে দেখো এই যে ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্ব হবে। ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলবো ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধ সংজ্ঞা আমার কাছে জানা হয়ে গেছে যে বক্রতা কেন্দ্র থেকে গুলির দর্পণে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, আর ফোকাস দূরত্ব হচ্ছে ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলবো কি? ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এখানে আরেকটা জিনিস, ফোকাস সাধারণত এরকমভাবে আমরা বলতে পারি। আবার প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি দর্পণের উপরে এসে পড়ে, এভাবে এসে পড়লো মনে করো, সেটা প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যাবে, এরকম একটা বিন্দু দিয়ে যে বিন্দু দিয়ে যাবে সেটা হবে ওই গুলি দর্পণের ফোকাস। তো এইটাও দিতে পারি আমরা। দেখবে তোমরা যেটা যে মানে মানে দুইটাই উত্তরই কারেক্ট। ঠিক আছে, এখানে গুলীয় দর্পণের সূত্রটা কি দেখো। তার আগে আরেকটা জিনিস, বক্রতা ব্যাসার্ধ, যেটা বক্রতা ব্যাসার্ধকে যদি আমরা বক্রতা ব্যাসার্ধ যদি আর ধরি, আর ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্বকে যদি স্মল এফ যদি ধরি, তাহলে দেখা যায় কি এফ ইজ ইকুয়াল টু স্মল এফ, যেটা আর কি মানে ফোকাস দূরত্ব সেটা হবে কি r/2। মানে বক্রতা ব্যাসার্ধ যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে ফোকাস দূরত্বটা, অথবা r ইজ ইকুয়াল টু 2f। এই রিলেশনটা তোমরা জেনে রাখতে হবে তোমাদের। তো এই হচ্ছে একটা রিলেশন। আবার গুলীয় দর্পণের ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে, সেটাই হবে গুলীয় দর্পণের সূত্র। সেটা বলছি। এখন আমরা যে অঙ্কগুলি করব এই চ্যাপ্টার থেকে, সেই অঙ্কগুলি সাধারণত কিসের ভিত্তিতে হবে, কিসের জন্য? একটা গুলীয় দর্পণের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তুটা দর্পণ থেকে কতটুকু দূরে তার প্রতিবিম্ব গঠন করবে, বা তার প্রকৃতি কীরকম হবে, অবস্থানটা কোথায় হবে, বা প্রকৃতি বা আকৃতি কীরূপ হবে, সেটা বুঝবো এই অঙ্কের মাধ্যমে। দেখো কীভাবে করবো আমরা। সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা তোমাদের প্রমাণ করার কোনো দরকার হবে না, এবার সিলেবাসে নেই প্রমাণ করাটা, জাস্ট সূত্রটা জেনে রাখো। সূত্রটা হচ্ছে বস্তুর দূরত্ব সমান ইউ প্রতিবিম্বের দূরত্ব সমান ভি হলে ভি, এবং ফোকাস দূরত্ব সমান এফ হলে গুলীয় দর্পণের সূত্র হচ্ছে, সূত্রটি লিখে দেবো। সূত্রটি হলো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। যদি বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি আর ফোকাস দূরত্ব এফ হয়, তাহলে এই সম্পর্কটা হবে তাদের মধ্যে। ঠিক আছে, এটা দিয়ে আমরা ভির মান ইউর মান জানা থাকলে ফোকাস কত বের করতে পারবো, যে কোনো দুটি জানা থাকলে বাকি একটা বের করতে পারবো। ঠিক আছে, এইখানে একটা মজার জিনিস, যে মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই সরাসরি এখানে মানগুলি বসালে হবে না, তার জন্য চিহ্নের যে ব্যাপার আছে সেটা একটু উল্লেখ করতে হবে। চিহ্নটা কীরকম, এরকম চিহ্নের কী ব্যাপার থাকতে পারে একটু এখন দেখাচ্ছি। এটা খুব দরকারি জিনিস। দেখো আমরা বক্রতা ব্যাসার্ধ আলোচনা করেছি, ফোকাস দূরত্ব আলোচনা করেছি, গুলীয় দর্পণের সূত্র আলোচনা করেছি। এখন এই যে চিহ্নের যে রীতিটা, কী রকম চিহ্ন বসাতে হয়, কখন কী চিহ্ন, প্লাস চিহ্ন কখন হবে, মাইনাস চিহ্ন কখন হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমরা দেখে নাও। প্রথমত
এটা বোঝার জন্য তোমাদের একটা মিনিমাম একটা নলেজ লাগবে। শুধু ক্লাস 9-এ তোমরা গ্রাফ করেছিলে, লেখচিত্র যেটা, সেই গ্রাফের যে নিয়মটা সেখানে হুবহু এটা প্রযোজ্য হবে। গ্রাফে তোমরা কি দেখেছো? একটা গ্রাফে কি দেখেছো? এটা এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, এটা মূলবিন্দু, ওয়াই অ্যাক্সিস। এই মূলবিন্দুটা হয় এখানে দর্পণের ক্ষেত্রে কি ধরে নিতে হবে? দর্পণের ক্ষেত্রে মেরু, দর্পণের মেরু, ঠিক আছে? আমি উত্তল দিয়ে দেখালাম, কোনো অসুবিধা নেই। উত্তল অবতল সবগুলির ক্ষেত্রে একই নিয়ম হবে। আবার অবতল ওর সাইডে একটু এখানেও দেখাচ্ছি, অবতলটা দিয়েও দেখাবো, দুটি একসঙ্গে দিতে হবে, তাহলে তোমাদের পরিষ্কার হবে। ঠিক আছে, আমি দুটি দিয়েই এখন বোঝাবো নিয়ম চিহ্নের রীতিটা কী হবে। দেখো, এই যে মূলবিন্দুর ডান দিকে এক অক্ষের বেলায় ডান দিকে কী হবে? প্লাস, বাম দিকে মাইনাস, এটা তোমরা জানতে। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, এটা তোমরা জানতে। তো এই যে এখন মনে করো উত্তল দর্পণে এই যে মেরুটা, পি বিন্দুটা হচ্ছে মূলবিন্দু, ঠিক আছে? এখন তোমরা দেখো, এটা যদি উত্তল দর্পণ হয় তাহলে তার যে ফোকাসটা কোথায় থাকবে? এদিকে থাকবে, বক্রতা কেন্দ্রের দিকে। তো ফোকাসটা এসব সাইড থাকবে, ফোকাসটা কোন ডান দিকে থাকছে, মূলবিন্দুর ডান দিকে, তাহলে ফোকাসের মান সবসময় কিসের বেলায়? উত্তল দর্পণের বেলায় ফোকাসের মান কী হবে? পজিটিভ হবে, ডান দিকে থাকলে পজিটিভ, ঠিক আছে? আরেকটা কথা বলিনি, এটা কমন কথা যেটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের জন্য কমন কথা, সেটা হচ্ছে কি, বস্তুকে সবসময় আমরা দর্পণের, কি উত্তল দর্পণ কি অবতল দর্পণ, সবসময় কোথায় রাখবো? দর্পণের বাম সাইডে, এই দিকে, মানে এক অক্ষের বাম দিকে, এরকম দিকে একটা বস্তু রাখা হয়েছে, ধরে নিতে হবে এরকম দিকে, এইটার বেলাও এরকম দিকে। দেখো এখানে যে আমি উত্তল দর্পণের যে ফোকাস নিয়ে কথা বললাম, সেই উত্তল দর্পণের ফোকাসটা হচ্ছে কোন দিকে? ডান দিকে, এটা প্লাস, ঠিক আছে? আবার অবতল দর্পণের ফোকাসটা কোন দিকে থাকবে? এই দিকে, এই সব সাইডে, তাহলে এটা কোন দিকে? এক অক্ষের বাম দিকে, তাই হবে এটা মাইনাস, ঠিক আছে? তাহলে ফোকাস নিয়ে সমস্যা হয়ে কেটে গেল। ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে প্লাস ধরবো, আর অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস ধরবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই যে বললাম বস্তুটাকে কোথায় রাখবো, কমন কথা যেটা এটা বলছে, বস্তুটা দেখো অবতল দর্পণের ক্ষেত্রেও বাম দিকে রাখবো, উত্তল দর্পণের ক্ষেত্রেও বাম দিকে রাখবো। যদি বাম দিকে থাকে, তোমরা দেখতে পাচ্ছ লেখা হচ্ছে মূলবিন্দুর বাম দিকে যারা থাকে তারা হচ্ছে মাইনাস, তাহলে বস্তুর দূরত্ব ইউর মান সবসময় কী হবে? ইউর মান এখানেও মাইনাস হবে, এখানেও কী হবে? এখানে বলতে এটা আমি এখানে দেখাচ্ছি, এটা ইউর মান এখানে মাইনাস হবে, এই ক্ষেত্রেও ইউর মান মাইনাস হবে, মানে এই বলতে এখানে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রেও মাইনাস ইউর মান, উত্তল দর্পণের ক্ষেত্রে ইউর মান মাইনাস। আর অবতল দর্পণের ক্ষেত্রে এফ এর মান কি হচ্ছে? অবতল দর্পণের ক্ষেত্রে এফ এর মান মাইনাস, ঠিক আছে? আর উত্তল দর্পণের ক্ষেত্রে এফ এর মান কি হচ্ছে? প্লাস, প্লাস। এবার আমরা যাবো প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব যদি উল্লেখ করে কোন দিকে আছে, সামনে গঠিত হয়েছে, কার সামনে? অবতল দর্পণের সামনে। অবতল দর্পণ এটা সামনে হচ্ছে এদিকে, এটা সামনে আর এটা পিছনে। অবতল দর্পণের সামনে এটা, মানে বাম দিকটাকে সামনে বলবো, আর পিছন হচ্ছে মানে এই দিকটা। সামনে যদি অবতল দর্পণে যদি সামনে গঠিত হয় তাহলে সেটা হবে, দেখো কোন চিহ্ন? মাইনাস, এদিকে থাকলে মাইনাস। তো এটা নির্ভর করবে এটা কোন দর্পণে আছে এবং কোন দিকে আছে। দর্পণের পিছনে যদি হয়, সবসময় দর্পণের পিছনে যদি হয় সেটা হবে মাইনাস, ঠিক আছে? সরি, দর্পণের পিছনে হলে প্লাস, কারণ দর্পণের পিছনে মানে কি? ডান দিক হলে প্লাস পজিটিভ। আর দর্পণের সামনে যদি হয় এটা মাইনাস হচ্ছে, কারণ কি? বাম দিকে গঠিত হচ্ছে। তাহলে ভির মান নির্ভর করছে কোন দিকে, কখন, মানে তার পজিশন বুঝে আমরা ভির মানটা দেবো, ঠিক আছে? বোঝা গেছে কথাটা? ঠিক আছে, আমরা আশা করি এই কথাগুলি বুঝেছি। এখন এগুলিকে আমরা অঙ্কে, যদি একটা অঙ্কে করি তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। পেজ 186 থেকে যে কোশ্চেন নাম্বার 12 যে অঙ্কটা আছে সেটা করব। এটা অনেকগুলি অঙ্কই আছে, লেন্সেরও আছে, লেন্স আমরা করাইনি, তাই আমি অবতল আর উত্তল দর্পণের মধ্যে থেকে উত্তল দর্পণের একটা অঙ্ক বেছে নিয়েছি। লেখা আছে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তুকে রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। দেখো দেওয়া আছে যেগুলি, সেগুলি আমি একটা বলছি। ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, তারপরে উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখা হলো। তো দর্পণ থেকে রাখা হলো, দর্পণের মেরু থেকে রাখা হয়েছে, ঠিক আছে?
10 সেন্টিমিটার, তাহলে বস্তুর দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান তার মানে ভির মান বের করবো, ইউর মান আছে, এফের মান আছে, কিন্তু এখন চিহ্নের রীতির সাহায্যে আমরা এটাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো যেগুলি দেওয়া আছে সেগুলি লিখবো আমরা। আর দর্পণটা কি? উত্তল দর্পণ। একটু ছবিটা ড্র করে নিচ্ছি, ছবি দরকার নেই, তবু তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি। তো উত্তল দর্পণ, যেহেতু উত্তল দর্পণ তাহলে তার বাইরের দিকটা থাকবে প্রতিফলক, ঠিক আছে। আর ফোকাসটা কোথায় থাকবে? যেহেতু এইভাবে কাজ করা আছে, আমি তো আগেও বলেছিলাম ডান দিকে ফোকাস। উত্তল দর্পণের ফোকাস ডান দিকে থাকে পজিটিভ, আর অবতল দর্পণের ফোকাস হয় নেগেটিভ। বাম দিকে থাকে কে? অবতল দর্পণের ফোকাসটা বাম দিকে থাকে, তাই নেগেটিভ। আর উত্তল দর্পণের ফোকাসটা ডান দিকে থাকে, তাই এটা পজিটিভ। ডান দিকে থাকলে পজিটিভ, ঠিক আছে। তো আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে? ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য এফ সমান কি আছে? এটা যেহেতু উত্তল দর্পণ তাহলে ডান দিকে আছে, ডান দিকে থাকলে প্লাস কি হবে? 15 cm, ঠিক আছে। আর দেওয়া আছে কি? বস্তুর দূরত্ব, তোমরা বলো বস্তুর দূরত্ব কি হবে? অবতল দর্পণই হোক আর উত্তল দর্পণই হোক, বস্তুর দূরত্ব সবসময় মাইনাস হবে, কারণ কি দর্পণ থেকে বাম দিকে রাখতে হয় বস্তুটাকে। বাম দিকে যদি রাখি, গ্রাফের বেলায় এক্স অক্ষের বাম সাইড কি? মাইনাস, তাই বস্তুর দূরত্ব ইউ কি হবে? কত আছে? 10 সেন্টিমিটার, তাহলে -10 সেন্টিমিটার লাগবে। বাস, এবার আমরা ভি বের করবো, প্রতিবিম্বের দূরত্ব। কত সেটা বের করবো, ঠিক আছে। তো এটা বসাচ্ছি আমি ধীরে ধীরে, দেখো আমি অঙ্কটা বসে নিচ্ছি এখন প্রশ্ন। যেহেতু 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সুতরাং ভির মান কত আছে বের করবো, যা সেটা থাকবে প্লাস। আচ্ছা, এটা আমরা ওইদিকে নিয়ে যাই, 1/u কে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, 1/f মাইনাস 1/u। তো 1/f এর জায়গাতে কি লিখবো? f এর জায়গাতে +15, ঠিক আছে। f এর জায়গাতে আমি লিখছি 1/f, f এর জায়গাতে +15। তারপরে -1/u, ইউর জায়গাতে কি লিখবো? ইউর জায়গাতে -10, তাহলে ইউর জায়গা ইউ এখানে বসতো, তাহলে এটা -10 হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি আমরা হিসাব করি, এটা তো প্লাস প্লাস হয়ে যাবে, আর মাইনাসে প্লাস 1/10, লসাগু হচ্ছে 15 আর 10-এর 30, এদিকে, ঠিক আছে। 5/30, 5/30টা কি? 1/v এর মান, 1/v। এবার বজ্রগুণ যদি করি আমি এখানে নিয়ে যাচ্ছি, 1/v আছে, তো এটা কি হয়ে যাবে? 5v ইজ ইকাল টু 30, সুতরাং v ইজ ইকাল টু 30 ডিভাইড বাই 5, 6, v ইজ ইকাল টু 6 সেন্টিমিটার। আমরা প্রতিবিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার। এখানে একটা মজার ঘটনা, এটা তো দূরত্বটা বেরোলো, অবস্থান যদি বলি শুধু দূরত্ব বললে হবে না, এটা কোন জায়গা, কোন দিকে আছে, 6 সেন্টিমিটারটা কতটুকু ডান দিকে, দর্পণের ডান দিকে না মানে পেছনে না সামনে, সেটা বোঝার জন্য এই চিহ্নটাই যথেষ্ট। যেভাবে আমরা চিহ্নের সাহায্যে মানে চিহ্ন থাকলে না মানে অবস্থান অনুযায়ী চিহ্নটাকে আমরা বুঝতে পারি, তেমনি চিহ্ন সাহায্যে আমরা অবস্থানটা বুঝতে পারবো। যেমন এখানে 6-এর চিহ্নটা কি আছে? প্লাস, তো প্লাস কোন দিকে হয়? ডান দিকে। প্লাস কোন দিকে হয়? ডান দিকে। যেহেতু এটা উত্তল দর্পণ এবং যেহেতু এটা প্লাস এসেছে, তাহলে উত্তল দর্পণের ডান দিকে, দর্পণের ডান দিকে কি গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে। ডান দিক বলতে এখানে কি হবে? দর্পণের পিছনে, ঠিক আছে। তো এই যে উত্তল দর্পণ, তো এটা তো এদিকে তো দর্পণের ইয়েটা ছিল, প্রতিবিম্ব তলটা এদিকে ছিল, তাহলে দর্পণের এই সব সাইডে এদিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো উত্তর হয়ে গেল যে অবস্থানটা হয়ে গেল। প্রকৃতিটা কী হবে? দর্পণের পিছনে যদি গঠিত হয়, মনে রাখবে এটা অসৎ প্রতিবিম্ব হবে, আর দর্পণের সামনে যদি গঠিত হয় সৎ। তাহলে যেহেতু এটা পিছনে গঠিত হয়েছে অসৎ, তো বাস অবস্থান দর্পণের পিছনে 6 সেন্টিমিটার দূরে বস্তু প্রতিবিম্ব গঠিত হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ, ঠিক আছে। থ্যাংক ইউ।